আমি আমার ঘরে বসেছিলাম। তখন আমার বড় জা এসে বলল, রিতা, তোমার কি এমন কোনো নতুন শাড়ি আছে? জায়ের কথাই কেমন জানি লাগল। আজ বিয়ের ৩ মাস এখনই আমাকে নতুন শাড়ির কথা জিজ্ঞেস করছে। জায়ের কথা শুনে মনটা কেমন একটু খারাপ হয়ে গেল। তবু মুখে হালকা হেসে বললাম, কেন ভাবি? না মানে এই বাড়ির একটা রীতি আছে। কি রীতি ভাবি? নতুন বউ বিয়ের পর বাপের বাড়ি বেড়াতে গেলে বাপের বাড়ি থেকে তাকে নিজের জন্য নতুন শাড়ি আনতে হয়। তাই জিজ্ঞেস করলাম, তোমাকে নতুন শাড়ি দেওয়া হয়েছে? সব তো তুমি পরেই ফেলেছ, নতুন শাড়ি আছে কি না? ও আচ্ছা ভাবি, বুঝতে পেরেছি। একটু পর মা ডাক দিবে, তোমাকে জিজ্ঞেস করবে শাড়ির কথা। তুমি তো জানো না এই রীতি, তাই বললাম। ধন্যবাদ ভাবি, অনেক উপকার করলেন। আচ্ছা আসি, চা বসাতে হবে। সন্ধ্যা হয়ে গেল, এখন সবাই চা চা করবে। কথাটা বলে মুচকি হেসে আমার জার রুম ত্যাগ করল। আমিও ব্যাগ থেকে আমার জামা কাপড়গুলো আলমারিতে রাখলাম। কিছুক্ষণ পর আমার শাশুড়ি হাঁক ডেকে বলল, ও ছোট বৌমা, একবার শুনে যাও। শাশুড়ির কথায় কোনো উত্তর দিলাম না। বাড়ির নতুন বউ, ঘরে শ্বশুর ভাসুর আছে, চিৎকার চেঁচামেচি করলে তারা রুষ্ট হতে পারে। কথাটা আমার নয়, কথাটা আমার জায়ের। এ বাড়িতে প্রথমে সেই জায়ের মাধ্যমে শাশুড়ি খবর পাঠিয়ে বলেছে, বাড়ির বউদের যেন গলার আওয়াজ নিজের ঘর বাইরে না আসে। কথায় আমি বুঝে গিয়েছি, যদিও সেও খুব নিচু গলায় কথা বলে। এমন না শুধু নিয়ম আমাদের ২ বউয়ের জন্য, শাশুড়ির জন্য নিয়ম বেঁধে দিয়েছে শ্বশুর। এসব কথা ভাবতে ভাবতে শাশুড়ির রুমের দরজায় দাঁড়িয়ে নিচু গলায় বললাম, মা, আসব? আসো। জি মা, বলুন। তুমি তো শাড়ি দেখালে না, তোমার বাপের বাড়ি থেকে কি তোমায় শাড়ি দেয়নি? আমি যে তোমার মাকে বললাম তোমাকে শাড়ি দিতে। জি মা, দিয়েছে। আমার কথাটা শুনে শাশুড়ির চোখ দুটো চকচক করে উঠল, খুশি হয়ে গেল। মুখের সমস্ত গম্ভীরতা দূর হয়ে হাসি ভর করল। মুখে হাসি বিদ্যমান রেখে বলল, আমাকে তো দেখালে না। আসছি মা। কথাটা বলে আমি সোজা আমার রুমে এসে আলমারি থেকে অতি সন্তগোপনে লুকিয়ে রাখা নীল রঙের কাতান শাড়িটা বের করে শাশুড়ির কাছে শাড়িটা তার হাতে দিয়ে বললাম, অরিজিনাল ইন্ডিয়ান কাতান মা, তা দেখেই বোঝা যাচ্ছে। কথাটা শাড়িতে হাত বুলাতে বুলাতে বলল। শাড়িটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আলমারিতে খুব সুন্দর করে দাও। ঠিক আছে। কথাটা বলে শাড়িটা রেখে জায়ের কাছে রান্নাঘরে আসতেই শাশুড়ি চুপি চুপি মোবাইলে বলছে, অনেক সুন্দর শাড়ি, পিঙ্কি তোকে যা মানাবে না। কাল তো শুক্রবার, নানুভাইকে নিয়ে আয়, ওর থেকে শাড়িটা আমি নিয়ে তোকে দিব, তুই শুধু আমার সাথে হ্যাঁ বলবি। কথাটা বলেই শাশুড়ি কুটিল হাসি দিল। আমি আর জায়ের কাছে গেলাম না। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে বান্ধবীকে কল দিয়ে বললাম, তোর দাওয়াত গ্রহণ করার সময় এসে গেছে। কবে আসছিস? তোকে মেসেজ করে বলে দিব। ঠিক আছে, আয়। বান্ধবীর থেকে পজিটিভ সংকেত পেয়ে গেলাম। এখন শুধু দীপ্তকে বুঝানো বাকি, তাহলেই কেল্লাচতে। রান্নাঘরে এসে জায়ের সাথে টুকটাক কাজ করতে লাগলাম। রাতে খেয়ে দিয়ে সব গুজিয়ে রুমে আসলাম। দীপ্ত বিছানায় আধো শোয়া হয়ে টিভি দেখছে। আমি বিছানায় শুয়ে ওর কোমরটা জড়িয়ে ধরে বললাম, দীপ্ত, কথা বলি। বলো। টিভির দিকে তাকিয়ে কথাটা বলল। ওহো, এভাবে কাজ হবে না। আমি ওর আরও কাছে গিয়ে জড়িয়ে ধরে বললাম, শোনো না। আমার কথায় দীপ্ত টিভির সাউন্ড কিছুটা কমিয়ে দিল। আমার দিকে এবার তাকিয়ে বলল, বলুন রাজরানী। কাল তো অফিস বন্ধ। হ্যাঁ, কেন? কাল আমাদের একটা দাওয়াত আছে। সম্ভব নয়, আজকে তোমাদের বাড়ি থেকে আসলে আবার কালকে দাওয়াত। রুমির বাড়িতে ওই বর আমাকে আর তোমাকে যেতে বলেছে। আমাদের সাথে রাফসানকেও নিয়ে যাব, তাহলে ভাবি ভাইও খুশি হবে। আর মা বাবা কি? তাদের তুমি রাজি করাবে। রাজি করাতে না পারলে আমাকে তুমি ছুতে পারবে না। কথাটা বলে আমি দীপ্তকে ছেড়ে দিয়ে পিছন ফিরে শুয়ে রইলাম। আমার গায়ে দীপ্ত হাত দিতেই আমি হাত সরিয়ে দিয়ে বললাম, আমার অনেক ক্লোজ বান্ধবী, ওর বর তোমার সাথে দেখা করতে চায়। তোমাকে দেখবে, কিন্তু তুমি আছো তোমার ধ্যানে। আচ্ছা, দেখছি। কথাটা বলে ও বিছানা ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর এসে মুখটা ভার করে বলল, যাব আর আসব, দুপুরের খাবার বাসায় খেতে হবে। তাহলে আমি তোমার দেওয়া নীল কাতানটা পরব, আর আমি তোমার দেওয়া টকটকে লাল শার্টটা। ও, তুমি অন্য কালার পরবে, লালটা বেশ চোখে বসে। তাহলে দিয়েছিলে কেন? লাল তো ভালোবাসার প্রতীক, তাই, কিন্তু এখন তো হিতে বিপরীত হয়ে গেল। আমার কথা শুনে দীপ্ত দুষ্ট হেসে বলল,
তাহলে আমারও তো উচিত তোমাকে ওইরকম লাল ভালোবাসা দেওয়া। দীপ্তের কথায় আমি মুচকি হেসে দিলাম। আমার হাসি দেখে দীপ্ত তাড়াতাড়ি করে আমার পাশে এসে বসল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রুমে যেতেই দীপ্ত বলল, রিতা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের তাড়াতাড়ি যেয়ে আবার সন্ধ্যার আগে আসতে হবে। সন্ধ্যায় পিঙ্কি আসবে, ও আসার আগে বাড়িতে পৌঁছাতে হবে। ঠিক আছে, তুমি ভাবিকে বলো রাফসানকে তৈরি করে দিতে। কথাটা বলে আমি আলমারি থেকে নীল কাতানটা বের করে তৈরি হয়ে নিলাম। শাশুড়ির রুমে গিয়ে বললাম, আসছি মা। আমার দিকে তাকিয়ে শাশুড়ি যেন তবদা খেল, কপাল কুচকে বলল, কাল এনে শাড়িটা আজকেই পরলে? জি মা, দাওয়াতে যাব, তাই এইটা পরলাম। সবগুলো শাড়ি একবার দুবার করে পরা, তাই এটাই পরলাম। ঠিকঠাক লাগছে মা? আমার কথা শুনে শাশুড়ির মুখটা কালো হয়ে গেল। আমার কথায় কোনো উত্তর দিল না, মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বলল। আমিও শাশুড়ির এই অবস্থা দেখে পিছন ফিটে টোট টিপে হাসতে লাগলাম। মনে মনে বললাম, বেশ হয়েছে, আমার শাড়ি মেয়েকে দেওয়া। কুটনামি করে মেয়েকে আমার শাড়িটা দিয়ে দেওয়ার ফন্দি। আমিও কম কুটনামি জানি না। দে এবার আমার গায়ে দেওয়া ঘামের গন্ধে শাড়ি। বাসায় এসে শাড়ি ননদ যাওয়ার পর ধুব। ভাগ্যিস আমি সেদিন কথাগুলো শুনেছিলাম, তাই আজ আমার শখের স্বামীর দেওয়া শাড়িটা বেঁচে গেল। ওহুম, বাপের বাড়ির থেকে শাড়ি আনবো? আকাল পড়ছে, বাপের বাড়ির থেকে শাড়ি আনবো। কথাগুলো মনে বলে একটা মুখ ভেঙচি দিয়ে দীপ্ত আর রাফসানকে নিয়ে চলে এলাম, আর পিছনে পড়ে রইল আমার শাশুড়ির কালো ঝামা ঘষা মুখটা। আমার মা সবসময় বলতো, তর্ক নয়, যুক্তি আর বুদ্ধি দিয়ে কাজ করো, তাহলে তোমাকে আর কেউ ধরাশায়ী করতে পারবে না। মায়ের কথাগুলো একদম মিলে গেল। এজন্য বলা হয়, মানুষের প্রথম শিক্ষা তার মাই দেয়। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই।